দর্শক বন্ধুরা, 13ই জুন আমরা আপনাদের সামনে একটা প্রশ্ন রেখেছিলাম। এই তৃণমূলের ভাঙন বা সারাদিনের এই চর্বিত চর্বণ বিভিন্ন রাজনৈতিক খবর, এগুলো দেখতে আপনারা বেশি আগ্রহী আলোচনা শুনতে, নাকি রাজ্যের উন্নয়নের জন্য এমন কোনো এক্সক্লুসিভ নিউজ যা আমাদের কাছে রয়েছে তা নিয়ে আলোচনায় আপনারা বেশি আগ্রহী? আমরা বলেছিলাম যে একটা আন্তর্জাতিক ব্যাংক, এক শীর্ষ আন্তর্জাতিক ব্যাংক নবান্নে আসতে চলেছে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন যজ্ঞে সামিল হতে। আপনারা কমেন্ট বক্সে বিপুলভাবে সাড়া দিয়েছেন, জানিয়েছেন যে রাজ্যের উন্নয়নের জন্য যা কিছু খবর দ্য ওয়ালের কাছে এক্সক্লুসিভ খবর থাকে আপনারা তাই নিয়ে আলোচনা শুনতে আপনারা আগ্রহী। আজ আমাদের সেই এপিসোড। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। মানে বাজেট কাল হলো, তার 24 ঘন্টার মধ্যে এক শীর্ষ ব্যাংক তাদের কর্তারা এলেন নবান্নে। তুমি দর্শকরা তো আগ্রহী রয়েছেন এক সপ্তাহ ধরে, এই বিষয়টা তুমি একটু ডিটেলসে বলো, কারা আসছেন এবং তাদের রোডম্যাপটা কি, তারপর আমি ডিটেলসে যাব আস্তে আস্তে ভেঙে। দেখো, এই মিটিংটা অনেকদিন ধরেই শিডিউল্ড। খুব কাকতালীয় ঘটনা হচ্ছে যে গতকাল বাজেট পেশ হয়েছে এবং পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার তথা মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী যে শপথ গ্রহণ 9ই মে, তার থেকে ঠিক 45 দিনের মাথায় পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে এবং তার 24 ঘন্টার মধ্যেই আজকে নবান্নে গিয়ে বৈঠক করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের কর্তারা। আচ্ছা, এই মিটিংটা অনেকদিন ধরে শিডিউল ছিল এবং তারা যে প্রপোজাল আজকে নবান্নে নিয়ে এসেছেন সেই প্রপোজাল খুব কাকতালীয়ভাবে, যে তাদের যে ভাবনা, তাদের ভাবনা তো অ্যাকচুয়ালি নীতি আয়োগের যে মানে ভারতবর্ষের যে উন্নয়ন পরিকাঠামো তৈরি করার ব্যাপারে নীতি আয়োগের যে নীতিমালা, তার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তার সঙ্গে একটা প্যারিটি রেখেই তাদের প্রকল্পগুলো ভাবনাগুলো করছে। আবার তুমি দেখো যে বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে দেখা করেন, নির্মলা সীতারমণের সঙ্গে। তারপরে এইগুলো সব এক সুতোয় গাঁথা এবং বাজেটে কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো হয়তো কালকে অনেকের নজর এড়িয়ে গেছে বা নজর পড়েছে, যেগুলো বোঝা যায়নি। আজকে সেগুলো অনেক ক্ল্যারিটি নিয়ে চলে এলো। এই ক্ল্যারিটিটা অনেকটা ছিল আমাদের কাছে, যে কারণে আমরা বলেছিলাম যে আমরা এটা বলবো। ইনসিডেন্টালি আজকে তো সেই মিটিংটা হলো নবান্নে এবং এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক পশ্চিমবঙ্গের বিভিন্ন উন্নয়ন বা পরিকাঠামো খাতে এর আগেও টাকা দিয়েছে। লাস্ট ফিউ ইয়ার্স এই জায়গাটা পুরোপুরি প্রায় বন্ধ ছিল, মানে খুব বেশি কিছু হয়নি, এগোয়নি। এবং এই যে আন্তর্জাতিক ব্যাংকগুলো, যা লেন্ডিং এজেন্সি, তাদেরও পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা নীতি ধারণা তৈরি হয়েছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই বলি, রঘুনাথপুরে একটা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করার জন্য এডিবির কাছ থেকে 350 মিলিয়ন বা 300 মিলিয়ন ডলার চেয়েছিল নবান্ন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পূর্বতন সরকার। কিন্তু এডিবি ওয়াজ ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট প্রজেক্ট। আচ্ছা, যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট ওই যে রঘুনাথপুরে যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার করার কথা বলছেন এবং এই টাকাটা দিয়ে সত্যিই সেখানে একটা ঠিকঠাক ক্লাস্টার তৈরি হবে কিনা এবং সেখান থেকে সত্যিই কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি সেখানে তৈরি করা যাবে কিনা, নাকি এটা পড়ে থাকবে, এটা জমি জটে আটকে দেয় যাবে, একটা সন্দেহ, একটা দীর্ঘ মেয়াদী ব্যাপারে চলে যাবে। তো ফলে ওইটা কিন্তু শেলড হয়ে গেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোঅ্যাক্টিভনেস দেখতে পাচ্ছি যে এডিবি দে দেমসেলভস অ্যাপ্রোচড এবং তারা একদম স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক, যেটা ওয়েস্ট বেঙ্গলের দরকার, দীর্ঘদিন ধরে অনুন্নয়ন এবং শিল্পায়নের অভাব, এইটা কর্মসংস্থানের অভাব, এইসবের জায়গা থেকে পশ্চিমবঙ্গের ঠিক কী কী দরকার সেই প্রপোজাল নিয়ে এসছেন। আগামী দিনে আমার কাছে যা খবর এবং ধারণা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরাও পশ্চিমবঙ্গে আসবেন। আচ্ছা, এবং তারাও তাদের প্রপোজাল প্লেস করবেন। তার কারণ হচ্ছে, তোমাকে বুঝতে হবে সম্রাট, সেটা হচ্ছে যে গতকাল বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বা তারপরে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছেন, পশ্চিমবঙ্গে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা বলেছেন, বা সেতু নির্মাণের কথা বলেছেন, বা ট্যুরিস্ট হাব বানানোর কথা বলেছেন, সেইগুলোর জন্য রাজ্য সরকারের কোষাগারে কিন্তু অত টাকা নেই।
তাহলে এগুলো তৈরি হবে কি করে? Crisis একটা এগুলোর রয়েছে। ফান্ডিং এর পথ কি হবে সেটা নিয়ে কালকে অনেকেই কোয়েশ্চেন করেছে। কিন্তু এগুলোর ফান্ডিং এর রাস্তা না দেখে বাজেটে অ্যানাউন্স হয়েছে বলে আমারও মনে হয় না। এবং সেই রাস্তাটা কি, সেই রাস্তাটা নীতি আয়োগের মিটিংয়ের সাথে আলোচনা করে ঠিক হয়েছে। এই যে এক্সটার্নাল লেন্ডিং এজেন্সিস, ফরেন লেন্ডিং এজেন্সিস, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এইসব জায়গা থেকে ঋণ নিয়ে এই প্রজেক্টগুলোকে তৈরি হবে, এমনভাবে তৈরি হবে যাতে করে এই প্রজেক্টের থেকেই যে রাজস্ব আদায় হবে সেগুলো যেন দিয়ে যেন ঋণের টাকা শোধ করা যায়, শোধ হয়ে যাবে। ঠিক আছে। এবং নর্মালি এই লং টার্ম যে ডেট এইগুলো বা অ্যাসিস্ট্যান্স, ডেটের থেকে ডেটটা শুনতে খারাপ লাগে, ওয়ার্ল্ড ব্যাংকের বা এডিবির যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেগুলো এখানেই ক্যাপাসিটি বিল্ডিং করেই এই তুলে দেওয়া হয়। ঋণের টাকা শোধ করা হবে। খুব চড়া কিছু হয় কি এগুলো? না না না, সহজ। এবার তো এবার দেখো কোয়েশ্চেন নেবেন যে কি কি প্রপোজাল নিয়ে ঠিক ঠিক চড়া তারা এসেছেন, বা আগামী দিনে ওয়ার্ল্ড ব্যাংকও কি কি প্রপোজাল নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নেই বা যেটা ঘাটতি আছে সেটা হচ্ছে যে যেটা ফোরমোস্ট পয়েন্ট, এবং বাজেটে কালকে এই ওয়ার্ডটা শুধু রয়েছে, ব্যাখ্যা নেই। গতকালের বাজেটে এই ওয়ার্ডটা, এই তিনটে শব্দ রয়েছে, ব্যাখ্যা নেই। বেশ বিস্তারিত ব্যাখ্যা। আজকে তার বিস্তারিত আলোচনা নবান্নে হয়েছে। আচ্ছা, এবং আমার ধারণা বা খবর যে এডিবির কর্তারা একটা প্রেজেন্টেশনও দিয়েছেন, সেটা হচ্ছে সিটি ইকোনমিক রিজিয়ন। পশ্চিমবঙ্গে দেখো সমস্যা হচ্ছে যে কলকাতা একটা বড় শহর, মেগা সিটি, কিন্তু মহানগরী, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আরেকটি বাণিজ্য কেন্দ্র, বড় বাণিজ্য কেন্দ্র বা শহর গড়ে ওঠেনি। বর্ধমান, শিলিগুড়ি, আসানসোল, তুমি যাই দেখো না কেন, তুমি কলকাতার বাইরে অন্য শহর গিয়ে দেখো, অন্য স্টেট গিয়ে দেখো, সেখানে কি যেভাবে আজকে সুরাত তৈরি হয়েছে, সিটি ইকোনমিক জোন, সেভাবে কি তোমার পশ্চিমবঙ্গে আর কোনো শহর তৈরি হয়েছে? হয়নি। তাহলে এইটার যে প্রপোজালটা, প্রাইমারি যে প্রপোজাল আছে, সেই প্রপোজালটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একাধিক সিটি ইকোনমিক রিজিয়ন তৈরি করা। আচ্ছা, ঠিক আছে, ক্লাস্টার, মানে সেটা হচ্ছে পুরসভার সীমানার বাইরে গিয়ে কতগুলি অঞ্চলকে মিলে একটা ইকোনমিক জোন তৈরি করা, এবং যে ইকোনমিক জোনের তোমার অনেকগুলো কম্পোনেন্ট থাকবে, যে তোমার ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাক্টিভিটি, ট্রেড, পোর্ট, এই সব মিলিয়ে অ্যাগ্রো প্রসেসিং ইউনিট, এইরকম ভাবে তার তার একটা রূপরেখাটা হবে। এবং সেইখানে সেই প্ল্যানিংটা দেখো, এত বড় একটা প্ল্যানিং, একটা সিটি ইকোনমিক রিজিয়ন তৈরি করতে গেলে আগে তো তোমার তার স্টাডি করতে হবে, তার ফিজিবিলিটি স্টাডি করতে হবে। এইটা তো হাওয়ায় হাওয়ায় হবে না। এইটার জন্য বড় এজেন্সিকে দায়িত্ব দিতে হবে, যারা পেশাদার সংস্থাকে দায়িত্ব দিতে হবে, যারা এটাকে পুরো প্ল্যান করবেন। এবং এই যে সিটি ইকোনমিক রিজিয়ন বলা হচ্ছে, যোজনা কমিশন, সরি এখন তো যোজনা কমিশন নেই, নীতি আয়োগ ইতিমধ্যেই 4টে শহরকে, ভারতবর্ষের 4টে শহরকে সিটি ইকোনমিক রিজিয়ন হিসেবে এই প্যাকেজের মধ্যে তৈরি করার জন্য টাকা দিয়েছে, 5,000 কোটি টাকা দিয়েছে। আচ্ছা, তার মধ্যে একটি হচ্ছে সুরাট, দ্বিতীয়টি হচ্ছে বিশাখাপট্টনম, 3 নম্বর হচ্ছে ভুবনেশ্বর, আর 4 নম্বর হচ্ছে বারাণসী। বেশ। এবং দেওয়ার ফলে কি হচ্ছে, দেখো সুরাটের কথাই যদি তুমি ধরো, সুরাটে ইনফ্রাস্ট্রাকচার বেড়ে গেছে, নতুন বিআরটি হয়েছে, সুরাটে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়ে গেছে, টেক্সটাইল এবং ডায়মন্ডের হাব তৈরি হয়েছে, ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে, শহরের ব্যাপ্তি বেড়ে গেছে, গিয়ে সেখানে একটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটিতে পরিণত হয়েছে সুরাট। তুমি দেখো যে বারাণসীর যে পুরনো হেরিটেজ স্ট্রাকচার, সেটা ভেঙে দেওয়া নিয়ে বিতর্ক আছে। আমি বিতর্কের মধ্যে, এই আলোচনায় যদি ওই বিতর্কের মধ্যে ঢুকি তাহলে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে অভিমত বদলে যাবে। সেইটাকে সঙ্গত নয়, সেটার বিতর্ক অন্য। কিন্তু বারাণসী শহর, প্রধানমন্ত্রীর যে নির্বাচন কেন্দ্র, সেইখানে যেভাবে ভেঙে চুরে এবং একটা ডেভেলপমেন্ট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, তুমি দেখো এই যে বারাণসীতে কেন্দ্র করে যে সিটি ইকোনমিক রিজিয়ন, সেটা একটা টুরিস্ট হাব হিসেবে তৈরি হয়েছে। বারাণসীতে এখনো টুরিস্ট ইনফ্রাস্ট্রাকচার অনেক বেড়ে গেছে, চোখে পড়ার মতো টুরিস্ট ইনফ্লো বেড়ে গেছে, অনেক বেড়ে। টুরিস্ট ইনফ্লো বেড়ে যাওয়া মানে কি, বারাণসীতে তোমার রেভিনিউ, লোকাল রাজস্ব বেড়ে গেছে, মানুষের ইকোনমিক ওখানে অ্যাক্টিভিটি বেড়ে গেছে, ওখানে ট্যুরিজম সেন্ট্রিক যে অন্যান্য অ্যাক্টিভিটি, শাড়ি, হ্যান্ডিক্রাফট, এইগুলোও বেড়ে গেছে। তার ফলে যে সামগ্রিকভাবে বারাণসী রিজিয়নটার একটা ডেভেলপমেন্ট
হয়েছে। এবার পশ্চিমবঙ্গে যখন আমরা বলা হচ্ছে যে সিটি ইকোনমিক রিজিয়ন পশ্চিমবঙ্গের, তাহলে সেক্ষেত্রে যতদূর আমার কাছে খবর, সেক্ষেত্রে বলা হয়েছে অন্তত দুটো সিটি ইকোনমিক রিজিয়ন এখানে তৈরি করা যেতে চিহ্নিত পারে। করা হয়েছে। মানে দেখো, চিহ্নিত করা হয়েছে, এগুলো তো সব আলোচনা স্তরে আছে। যখন একটা সিটি ইকোনমিক রিজন মানে ফাইনালাইজ হবে যে হ্যাঁ এই জায়গাটা আমরা করব, তাহলে তার একটা ফিজিবিলিটি স্টাডি হবে। এবং এই গভর্নমেন্টে যা গতি দেখতে পাচ্ছি, তাহলে সেই ফিজিবিলিটি স্টাডিতেও হয়তো খুব একটা সময় লাগবে না, কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি হবে। কারণ ওই ফিজিবিলিটি স্টাডি না হলে, আজকে তো একটা প্রপোজাল এসছে, ওই ফিজিবিলিটি স্টাডি না হলে তুমি ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবির কাছ থেকে লোনও পাবে না। তার কারণ হচ্ছে যে এই যে এক্সটার্নাল ফান্ডিং এজেন্সিগুলো, এরা তো ডাইরেক্টলি স্টেট গভর্নমেন্টকে দেয় না। স্টেট গভর্নমেন্টের প্রয়োজন অনুসারে একটা প্রকল্প তৈরি করা হলো, তার ফিজিবিলিটি দেখা হলো, তারপরে তার কি কস্ট স্ট্রাকচার হতে পারে, সেখানে এই এক্সটার্নাল ফান্ডিং এজেন্সির কি ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট থাকবে সেটা ডিসাইড হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের কি কন্ট্রিবিউশন থাকবে সেটা হলো, স্টেট গভর্নমেন্টের কি কন্ট্রিবিউশন থাকবে সেটা ঠিক হলো, তারপরে একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়, যেটা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনভলভ থাকে। আচ্ছা। এবং সেন্ট্রাল গভর্নমেন্টই থাকে যে এই অ্যাসিস্ট্যান্সের গ্যারান্টার। ঠিক আছে, স্টেটের সঙ্গে কখনোই ডাইরেক্ট এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংকের ডাইরেক্ট কোনো এগ্রিমেন্ট হয় না, হয় আলোচনাটা এখানেই হয়, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারের মারফতই হয়, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এটাই ব্যবস্থা। এখন পশ্চিমবঙ্গের জন্য যে চারটে সিটি বা দুটো সিটি ইকোনমিক রিজিয়ন হতে পারে, যেখানে এখন দুটো মানে তো দুটোই আমরা মানুষ আলোচনা করে না, আলোচনায় 3-4টে যে বিষয় আসে, যেমন বলা হচ্ছে যে কলকাতা মেট্রোপলিটন সিইআর, ঠিক আছে, মানে কলকাতা মেট্রোপলিটনকে কেন্দ্র করে সিটি ইকোনমিক রিজিয়ন, সেখানে তোমার আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, ডানকুনি, এই বেলকে যুক্ত করে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং লজিস্টিক্স ক্লাস্টার, অনেক তোমার দেখবে এখানে ওয়্যারহাউস হয়েছে। শিলিগুড়িকে নিয়ে একটা সিইআর হতে পারে, তার মধ্যে তোমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে যুক্ত করে আইটি, যেমন তুমি দেখবে যে এখন উডুপি, মাইসোরেও আইটি ইন্ডাস্ট্রি চলে গেছে ওখানে, সেরকম আইটি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন হাব এবং অ্যাগ্রো প্রসেসিং হাব, মানে ধরো ওখানে কমলালেবু আছে, পাইনাপল আছে, ডুয়ার্স রিজনে অনেক মাশরুম চাষ হয়, চা আছে, তো এইখানে অ্যাগ্রো প্রসেসিং ইউনিট ক্লাস্টার রয়েছে। হলদিয়া, দীঘা মিলিয়ে একটা সিইআর, যেখানে ভাইজাগ যেমন একটা সিইআর কে অলরেডি নীতি আয়োগ টাকা দিয়েছে, সেরকম পোর্ট লেড মানে বন্দর কেন্দ্রিক একটা বন্দর ভিত্তিক শিল্পাঞ্চল তৈরি, যেখানে রিফাইনারি, কেমিক্যাল, পর্যটন সব একসঙ্গে থাকবে। বা দুর্গাপুর, আসানসোল সিইআর, যেখানে ভারী শিল্প, ইস্পাত, ইঞ্জিনিয়ারিং এবং ক্লিন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করা যেতে পারে। তো এইরকম প্রপোজাল আছে, মডেল হতে পারে এক্ষেত্রে সুরাট বা যারা পথ দেখিয়েছে। এখন গভর্নমেন্ট প্রায়োরিটি ঠিক করবে, এইখানে যে ইলেক্টেড গভর্নমেন্ট তারা ঠিক করবে যে দেখো এই ইলেক্টেড গভর্নমেন্টের একটা প্রায়োরিটি নর্থ বেঙ্গল রয়েছে। ফলে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে কোনো সিইআর হয়, তাহলে ফার্স্ট সিইআর হওয়া উচিত বা হবে বলে আমি মনে করি, বা আলোচনার যা গতিপথ আমি বুঝতে পারছি, তাতে উত্তরবঙ্গেই হবে, শিলিগুড়ি কেন্দ্রিক একটা সিইআর হবে। তার কারণ যে শিলিগুড়ির প্রতি পলিটিক্যালিও বিজেপি ইন্ডেটেড, কারণ শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল বিজেপিকে 2021 বা তারও আগে থেকে পুষ্ট করেছে, 2019 জনসমর্থন দিয়ে। এবং একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি উত্তরবঙ্গ বলি না, আমার কাছে গোটাইটাই বাংলা, কিন্তু তাতে কিছু হয়নি অ্যাকচুয়ালি। কিন্তু এইখানে গভর্নমেন্ট ওরকম ভাবে করছে না, গভর্নমেন্ট সত্যি কথাই বলছে হ্যাঁ উত্তরবঙ্গ, কিন্তু উত্তরবঙ্গের জন্য স্পেসিফিক প্রায়োরিটি দিয়ে প্রজেক্ট গভর্নমেন্টের কাছে মানে গভর্নমেন্টের ভাবনায় রয়েছে। এবং আমার ধারণা যদি কোনো সিইআর, প্রথম কোনো সিইআর পশ্চিমবঙ্গ হয়, তা সেটা নর্থ বেঙ্গলই হবে। তোমার কি মনে হয় যে চারটে ভাবনা চিন্তা, তার মধ্যে অন্তত দুটো হতে পারে, হওয়া উচিত? এবার দেখো সেটা তো স্টেট গভর্নমেন্ট বলবে। এখনো পর্যন্ত দেখো যেসব রাজ্যে হয়েছে, উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, মানে অন্ধ্রপ্রদেশ হোক বা উড়িষ্যা, সব রাজ্যে একটা একটা করেই হয়েছে, দুটো এখনো হয়নি। এখন যদি পশ্চিমবঙ্গে তো একটা দীর্ঘদিনের অনুন্নয়ন, শিল্পায়নের অভাবের অভিযোগ রয়েছে, তো সেই এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে পলিটিক্যালিও বিজেপি, সেন্ট্রাল বিজেপির কাছেও সিগনিফিকেন্ট, তাহলে যদি একটা র্যাপিড ট্রান্সফরমেশনের
যদি সংকল্প কেন্দ্র রাজ্য মিলে নেয় তাহলে দুটোও হতে পারে। দুটো হতে পারে। এই তোমার এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে এলে এবং এই সিটি ইকোনমিক জোন তুমি যা মোটামুটি বললে, সে তো রাজ্যের অর্থনৈতিক, দুটো যদি হয় রাজ্যের অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার কারণ পক্ষে। হচ্ছে যে এগুলো এর পেছনে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, পুরোপুরি একটা স্ট্রাকচারাল একটা বিষয় হবে না, মানে যেখানে যদি আজকে অ্যাগ্রো প্রসেসিং ইউনিট হয় মানে নর্থ বেঙ্গলে, তাহলে তার বিপণনের ব্যবস্থাও হবে, সেখানে একটা এক্সপোর্ট হাব হবে, ঠিক আছে। ওখানে একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, ওখানে আজকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে এইমস হবে, তাহলে ওখানে একটা মেডিসিটি হতে পারে, ঠিক আছে, হ্যাঁ কল্যাণীতেও হতে পারে, ঠিক আছে। তো এইরকম ভাবে একটা একটা ভাবনা, তো তো সেইটা কি দাঁড়াবে সেটা তো আলোচনার ভিত্তিতে নির্ভর করবে, কিন্তু ডেফিনেটলি ইকোনমিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে এবং ফলে লোকাল লেভেল এমপ্লয়মেন্টের একটা অপরচুনিটি তৈরি হয়, লোকাল লেভেল এমপ্লয়মেন্টের একটা হিউজ অপরচুনিটি তৈরি হবে বলে আমার ধারণা। শিল্প করিডোর এক্ষেত্রে। এবং তুমি দেখো যে আমাদের তো পশ্চিমবঙ্গ থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অন্যান্য স্টেটে চলে যায়, তাহলে পশ্চিমবঙ্গে যদি একটি সিটি ইকোনমিক রিজিয়ন তৈরি হয় বা একটা বা একাধিক, তাহলে পরিযায়ী শ্রমিকরা আবার রাজ্যে ফিরে আসবে। এই যে একটা প্রচার চলছিল ভোটের সময় যে ঘরের ছেলে ঘরে থাকবে এবং ঘরের ভাত খাবে, সেইটা বাস্তবায়িত হতে পারে একটা চান্স। মানে এগুলো সব হচ্ছে দেখো খুবই হাইলি অ্যাম্বিশাস প্রজেক্ট অ্যান্ড ফিঙ্গার ক্রসড। মানে আমি যেই গভর্নমেন্ট থাকুক না কেন, আজকে গভর্নমেন্টে যে পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, যে নাগরিক হিসেবে অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে পশ্চিমবঙ্গে এরকম এবার এই ধরনের কর্মকাণ্ড হোক। ফিঙ্গার ক্রসড আমরাও চাই যে পশ্চিমবঙ্গে এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হোক এবং পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট জেনারেশন, ছেলেমেয়েরা চাকরি পাক, ফিরে আসুক। হ্যাঁ, তো সেইটা একটা হোপ তৈরি হয়েছে এবং ভেরি পজিটিভ, যেটা কাকতালীয় হতে পারে, ঘটনাচক্রে হতে পারে, যে কালকেই বাজেট পেশ হয়েছে আর আজকেই নবান্নে এই হাই লেভেল মিটিংটা হয়েছে। চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল এবং চিফ অ্যাডভাইজার টু দ্য চিফ মিনিস্টার সুব্রত গুপ্ত, তারা এই মিটিংয়ে ছিলেন এবং এডিবির সম্ভবত 3 জন এসেছিলেন এই মিটিংয়ে প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা, তো ডানকুনি কি একটা বড় রোল নিতে পারে করিডোর হিসেবে, পূর্ব ভারতের গেটওয়ে বা কিছু? হ্যাঁ, মানে দেখো তুমি কালকের বাজেটেও দেখেছো, দেখো পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি, আমি তোমাকে আগের দিনে বলছিলাম যে তোমাকে যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে বলা হয় তো তুমিও ভেবে ভেবে কিছু বার করবে। এবং নীতি আয়োগ এই ধরনের একটা ডেভেলপমেন্ট মডেলের একটা সেট একটা বানিয়ে ফেলেছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ফ্রেট করিডোর, এই যে বলছি সিটি ইকোনমিক রিজিয়ন, ক্লিন ট্রান্সপোর্ট, এই ধরনের কিছু গাইডলাইন্স আছে। ফলে বিজেপি রুল স্টেটগুলো সেই গাইডলাইনের মধ্যে থেকেই চলার চেষ্টা করে, যাতে করে কেন্দ্র রাজ্য একটা সমন্বয় হয়, কেন্দ্রের ভাবনা মানে নীতি আয়োগের ভাবনার সঙ্গে রাজ্যের ভাবনার একটা সাযুজ্য থাকে। সেটা যদি সাযুজ্য থাকতে হয় তাহলে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল করিডোর করার কথা, এই যখন ইন্ডাস্ট্রিয়াল করিডোর করার কথা উঠবে, সেটা নীতি আয়োগ জানে, নবান্ন বুঝতে পারছে, তাহলে এই এক্সটার্নাল ফান্ডিং এজেন্সিগুলো এই প্রপোজাল নিয়ে আসবে। সিমিলারলি আজকের যে বৈঠক, সেই বৈঠকে এডিবিও আমার কাছে সূত্রের খবর, তারাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা প্রপোজ করেছে এখানে, যে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করার জন্য যে তারা ফান্ডিং করতে পারে, তারা কি ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারে, সেটাও কিন্তু প্রেজেন্ট করা হয়েছে গভর্নমেন্টের কাছে। তোমার ট্যুরিজমেরও তো মেগা ক্লাস্টার সম্ভাবনা রয়েই গেছে। এবং ট্যুরিজমের কথা আসছি, তার আগে বলে রাখি যে ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে সঙ্গে যেটা আসছে সেটা আসবে লজিস্টিক্স হাব। আমি গত প্রায় 1 মাস ধরে বিভিন্ন সময় লজিস্টিক্স হাবের কথা বলেছি এবং লজিস্টিক্স হাবের বিষয়টা যে ইম্পর্টেন্স আছে এবং আমাদের আলোচনাও যে বা আমরা যে খবর পাচ্ছি সেটাও যে ঠিক পথে আছে। তুমি যদি দেখো গতকালের বাজেটেও কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে দাদন পাত্রবাড়ে একটি ডিপসি পোর্ট, গভীর সামুদ্রিক বন্দর। এই যে তাহলে একটা ডিপসি পোর্ট হলে তাহলে কি হবে, তার ডিপসি পোর্ট, তার সঙ্গে সঙ্গে রাস্তা, সেতু, লজিস্টিক্স হাব, সেখান থেকে একটা করিডোর ইন্ডাস্ট্রিয়াল হাব পর্যন্ত। তো এগুলো সব হচ্ছে ইন্টারলিঙ্কড, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে সুতোর মধ্যে গাঁথা, সেভাবেই একটা পরিকল্পনা করে এন্টায়ার ইকোনমিক অ্যাক্টিভিটিটা সুতোর মধ্যে গাঁথা। এবং যখনই একটা এরকম ভাবে ডিপসি পোর্টের তৈরি হবে, তাই হিউজ ইনভেস্টমেন্ট, তাহলে তারাই রাস্তা বানাবে, সেখানে একটা লজিস্টিক্স হাব হবে, তা না হলে ওই ইন্ডাস্ট্রি থেকে মানে যে জিনিস ওইখানে আসবে কি করে বা ওখান থেকে যাবে কোথায়। তো এই সবটাই রিলেটেড, ঠিক আছে। এবার তুমি দেখো যে প্রচুর ওয়্যার হাউস তৈরি হয়েছে আমাদের
এই কোনা এক্সপ্রেসওয়ে, ডানকুনি, ভানকুনি চত্বরে, তো ফলে এইগুলোই একটা ইন্টারলিঙ্কিং হবে, সেটা খুব সুষ্ঠু সমন্বয় করে হবে, যাতে করে যে তার প্রপার ইউটিলাইজেশন হয় এবং এটা একটা হিউজ একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা জায়গা তৈরি হয়। কোথাও একটা আশার আলো সম্ভবত, কোথাও একটা এগুলো ভিন্ন সব একটা আলোচনা, এগুলো সব কিন্তু আলোচনা এবং এই আলোচনাগুলো মানে আমি ব্যক্তিগতভাবে তোমায় বলি, আমি যখন দিল্লিতে প্রথমে সাংবাদিকতার জন্য যাই 2003 সালে, তখনই আমি যখন এই আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আমি কভার করতাম, আগেও বলেছি মনে হয় যে পিকে প্রধান ছিলেন জয়েন্ট সেক্রেটারি, যেতাম এবং এই যে ওয়েস্ট বেঙ্গলে এলিভেটেড রোড, এলিভেটেড ট্রান্সপোর্ট, মানে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর বা পরবর্তীকালে অন্যান্য মেট্রো করিডোরে যখন আলোচনা হতো, তখন স্টেটের যে একজন নাগরিক হিসেবে আমারও সেগুলো নিয়ে আলোচনা শুনতে ভালো লাগতো, যে ওয়েস্ট বেঙ্গল একটা ডেভেলপমেন্ট ট্রাজেক্টরিতে যাচ্ছে। তো ফলে এইগুলো শুনতে অনেক ভালো, ডেভেলপ সত্যি যদি বাস্তবে কোনো এগুলো মানে বাস্তবায়িত হয় তাহলে ডেফিনেটলি, এবং যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে একটা র্যাপিড চেঞ্জ পশ্চিমবঙ্গে, সেইটা উইটনেস করবো আমরা। একদমই তাই, এবং পরবর্তী কয়েকটা প্রজন্ম সেটা সুফল যাতে পায়, রাজ্য যেখানে পৌঁছে গেছে, সেটা তো নিশ্চিতভাবেই একটা অ্যাটলিস্ট তোমার কথায় বোঝা যাচ্ছে যে সলতে পাকানোর কাজটা তো শুরু হয়েছে, কাজটা ভেরি মাচ শুরু হয়েছে, এবং সেটা কোনো মানে আমি যেটা বলতে চাইছি সেটা খুব যে হাওয়ায় হাওয়ায় হয়েছে তা নয়, সেটা একটা স্ট্রাকচার্ড ডিসকাশনের জায়গা শুরু হয়েছে। দেখো মানে তুমি আমি যেরকম কথা বলছি, এটা প্রায় আড্ডার ছলেই বলছি, ব্যাপারটা এরকম ভাবে নয়, ব্যাপারটা অনেক বেশি স্ট্রাকচার, তার একটা মোটামুটি ফিজিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, হ্যাঁ, একটা ড্রয়িং বোর্ডে রেখে তার নাম্বারসগুলোকে রেখে ড্রয়িং বোর্ডে যে একটা আলোচনা হচ্ছে যে কি পরিমাণ ইনভেস্টমেন্ট এর জন্য দরকার হতে পারে, কি পরিমাণ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স লাগতে পারে, এগুলো সব অ্যাপ্রক্সিমেট ফিগার। এক্স্যাক্ট যখন ফিজিবিলিটি স্টাডি হবে তখন মানে আরো ফাইন টিউন হবে নাম্বারগুলো, কিন্তু একটা মোটামুটিভাবে আনুমানিক একটা নাম্বার সেটাকে রেখে এই আলোচনাগুলো হচ্ছে। এই আলোচনাগুলো অনেক স্ট্রাকচার্ড আলোচনা হচ্ছে। একেবারেই। তুমি একজন নাগরিক হিসেবে, যেমন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোথাও গিয়ে নিজেকে একটা সম্পৃক্ত করতে পারছো, আমিও একইভাবে সেটা আমরা চাই, সবাই প্রত্যেকেই চাই যে এই সিটি ইকোনমিক জোন হোক বা সিটি ইকোনমিক রিজিয়ন হোক বা লজিস্টিক হাব, যে কথাগুলো আমরা আজকে বললাম আপনারাও শুনতে চেয়েছিলেন, এটা তো বাংলার জন্য নিশ্চিতভাবেই খুব ভালো খবর। এবং আগামী দিনে যদি এভাবে একটা সুতোয় সলতে পাকানো শুরু হয়েছে, সময় বলবে এগুলো কতটা কার্যকরী হয়, কিন্তু কোথাও তো এটা বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান করে পরিকল্পনা মাফিক একটা এগোনো, যে এটাতে সমাজের সব অংশকেই স্পর্শ করার একটা ব্যাপার আছে। মানে ধরো আজকে যে এডিবিরও যে প্রপোজাল, সেখানে পশ্চিমবঙ্গে হাউজিং এরও একটা বড় ব্যাপার আছে, এবং এই হাউজিং ফর অল এইটাতে কিন্তু যে ধরনের হাউজিং ক্লাস্টার তৈরি করার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউজিং এর মতন নয়। আচ্ছা, এখানে যে অনগ্রসর আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের জন্য যে হাউজিং ক্লাস্টার বলা হচ্ছে, সেগুলো অনেক বেশি আধুনিক, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কাছাকাছি, সময়োপযোগী আর কি, যুগোপযোগী না, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কাছাকাছিই থাকবে, যার ফলে সেখানে শ্রমিকরা থাকতে পারবেন। মানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ধরো তুমি যদি আজকে দাদন পাত্রবারে একটা তোমার ডিপসি পোর্ট তৈরি হয়, তাহলে তার দাদন পাত্রবারের কাছে তোমার একটা হাউজিংও একটা ক্লাস্টার তৈরি হতে হবে, তা নাহলে এই দাদন পাত্রবারে যারা কাজ করবেন তারা কোথায় থাকবে? একেবারে একটা ইকোনমিক ব্যাপারও আছে, দূর থেকে তো আর আসা যাওয়া হয়। তো এই যে প্রপার হাউজিং ক্লাস্টার, এটা বানানোর প্রপোজালও কিন্তু এখানে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম ট্যুরিজমের কথাটা আমি আসবো, সবার শেষেই না ট্যুরিজম আসছে। অ্যাট দ্য সেম টাইম যেটা রয়েছে সেটা হচ্ছে যে কলকাতার প্রপোজাল যেটা রয়েছে সেটা হচ্ছে যে বায়ু দূষণ কমানো, এবং এটাও নীতি আয়োগেরই একটা গাইডলাইন রয়েছে। কালকে বাজেটেও মনে হয় এক লাইন ছুঁয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে যে দেখো আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা স্টেটেরই তো একটা নিজের কালচারাল একটা ঐতিহ্য থাকে। আমাদের এখানে ছোটবেলা থেকে আমরা যা দেখে এসেছি যে হেভি ডিপেন্ডেন্স অন পাবলিক ট্রান্সপোর্ট, বাসে করে যাওয়া। মেট্রো তো আমরা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু মেট্রো তো পরে এসছে, আগে তো বাস এবং লোকাল ট্রেন। এই যে বাসে করে যে যাওয়া, তুমি দেখো পাবলিক বাস অনেক কমে গেছে রাস্তায়, তুমি তো অনেক বলছিলে পাবলিক বাসই রাস্তায় অনেক কমে গেছে। তো বা এই ছোট ছোট ভেহিকেল অনেক বেড়ে গেছে, বাইক, অটো, টোটো, গাড়ি।
কিন্তু এইটাকেই ফলে কি পলিউশন বাড়ছে, কিন্তু এটাকেই যদি তুমি স্মার্ট মোবিলিটিতে নিয়ে যাও, যেটা নীতি আয়োগের প্রপোজাল এবং আজকে এডিবিরও প্রপোজাল আছে, আলোচনায় আছে আছে আচ্ছা, আছে আছে যে স্মার্ট মোবিলিটি, যে ধরো তোমার ইলেকট্রিক বাস আছে, কলকাতায় কিছু ইলেকট্রিক কিছু বাস আছে, আছে, খুব অল্প, খুব যে ইউনিয়নের সময় কিছু প্রজেক্টে কিছু এসেছিল 1200 বাস মনে হয়, কিন্তু এই পাবলিক বাস বাড়ানো এবং আগে যে প্ল্যানটা ছিল যে মেট্রো প্যারালাল বাস চলবে না, বাস হবে মেট্রো স্টেশন থেকে লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য, ঠিক আছে? মেট্রো প্যারালাল যদি বাস চলে তাহলে মেট্রো রেলিভেন্স কোথায়? ঠিক। তো মেট্রো বাস চলবে মেট্রো স্টেশন থেকে লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য বাস চলবে, তো সেইটাকেই আরো এই ভাবনাগুলোকে একটা কোথাও গিয়ে স্ট্রাকচার আনা। তুমি বলো না যে ধরো আজকে একটা যে ভাবনা থেকে এরা এই প্রপোজালটা আনছে, সেই ভাবনাটা হচ্ছে এরকম যে একটা যদি ইলেকট্রিক বাস ধরো 50 জনের ক্যাপাসিটি বা 60 জনের ক্যাপাসিটি, তাহলে 60 জনকে যদি আমি ছোট ছোট অটো টোটো গাড়ি নিই, তাহলে কতটা জায়গা লাগবে একটা রোড স্পেসে, সেটা কতটা পলিউশন তৈরি করবে। কিন্তু সেটাই যদি তাদেরকেই যদি আমি একখানা পরিচ্ছন্ন একটা ইলেকট্রিক বাসে যদি আমি অ্যাকোমোডেট করতে পারি, দেখো যদি পরিচ্ছন্ন ইলেকট্রিক, লন্ডনে গেলে পশ্চিমবঙ্গের বাঙালিও লন্ডনে গেলে বাসেই চড়ে, কারণ বিলেতে এমনি ক্যাব খুবই মানে এক্সপেন্সিভ, তাহলে ওখানে গিয়ে টিউব এবং ক্যাবেই চড়ে ইউরোপে গেলে বা বিদেশে কোথাও গেলে। তো কিন্তু তোমার ওখানে গেলে বাসে চড়তে তোমার কেন তোমার কমফোর্টটা ফিল করো, কারণ যে বাসে এরকম ঠাসাঠাসি ভিড় নেই, বাসে প্রচুর পর্যাপ্ত বসার জায়গা আছে, একটা ক্লিনলিনেস আছে, একটা হাইজিন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো ইন্টিগ্রেটেড ব্যবস্থা। মানে যে প্রপোজালটা আছে সেটা হচ্ছে ধরো একটা স্মার্ট কার্ড, সেই স্মার্ট কার্ডটা দিয়েই তুমি মেট্রোয় উঠলে, সেই স্মার্ট কার্ডটা নিয়ে গিয়েই তুমি বাসে উঠলে, ঠিক আছে, ওই একটা স্মার্ট কার্ডই সবটাতে কাজ হবে, তো ফলে একটা ইন্টিগ্রেটেড ব্যবস্থা, ইউনিকও বটে, স্মার্ট মোবিলিটির কথা বলা হচ্ছে। এবং তাহলে কি হচ্ছে যে ওই যে বললাম 60 জন যদি বাসে গাড়িতে অটোয় টোটোয় করে বেরোয়, বাইকে করে, তাহলে যতটা পরিসর রাস্তার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এবং যে পরিমাণ পলিউশন তৈরি করছে, ধোঁয়া বেরোচ্ছে, তার থেকে রাস্তার কম জায়গা লাগলো, একটা পরিচ্ছন্ন বাস হলো, এবং সেখানে পলিউশনটা কমে, পরিবেশ বান্ধব। এটাই হচ্ছে স্মার্ট মোবিলিটির কনসেপ্ট। আর এই মোবিলিটির কনসেপ্টও রাজ্য সরকারের টেবিলে, নবান্নের টেবিলে আজকে ফেলা হয়েছে বলে আমার কাছে। দেখো, এটা যদি আমাদের কলকাতা শহর বা শহরতলি বিভিন্ন শহরগুলোতে করা যায়, তো অত্যন্ত ভালো প্রপোজাল এবং ইউনিকও বটে। দেখো, এর পাশাপাশি এটাতে একটা জীবনযাত্রারও তো সামগ্রিকভাবে মান বৃদ্ধি হবে এই গোটা বিষয়টা হলে, ঠিক কিনা? ঠিক, একটা জীবনযাত্রারও মান বৃদ্ধি হবে অনেকটাই। তুমি একটু ট্যুরিজমের বিষয়টা, ট্যুরিজম তো দেখো পশ্চিমবঙ্গে কালকে গভর্নমেন্টেরই যে বাজেটের প্রপোজাল আছে, গভর্নমেন্ট বাজেটের প্রপোজাল যে দার্জিলিং এর কথা বলেছে, সুন্দরবনের কথা বলেছে, এবং এডিবির প্রপোজালেও দার্জিলিং এবং সুন্দরবনই আছে। আচ্ছা, ওই 100 গাথা একটা ব্যাপার হচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখো, আলটিমেটলি তুমি মাথায় রাখবে যে নীতি আয়োগ যে নীতিমালা তৈরি করছে, সেই নীতিমালা অনুযায়ী বিজেপির সব স্টেটগুলো ফলো করছে। আর পশ্চিমবঙ্গের রেসপেক্টে তুমি যদি ট্যুরিজম হাব তৈরি করার কথা বলো, তাহলে তোমাকে দুটো জায়গায় তোমারও মাথায় আছে। ফলে এটার মধ্যে কোনো রকেট সায়েন্স না। উত্তরবঙ্গ আর সুন্দরবন, উত্তরবঙ্গের ক্ষেত্রে ডুয়ার্স আছে, টি ট্যুরিজম আছে, হিমালয় আছে, ট্রেকিং আছে, ইত্যাদি প্রভৃতি, একটা অ্যাম্পেল অপরচুনিটি আছে। কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্রাকচার্ড যে ট্যুরিজম হাব হিসেবে তৈরি করা, সেইটার একটা অমিল আছে। তুমি দার্জিলিং এর রাস্তায় যে পরিমাণ ভিড় এবং নোংরা পড়ে থাকে, অপরিষ্কার, পরিচ্ছন্নতার অভাব, এবং যানজট সবটা মিলে, এবং একটা এটা হয়তো এটাতেও আবার ওই ডিবেটটা হবে, তাহলে দার্জিলিং তার ক্যারেক্টারটা হারিয়ে ফেলবে কিনা, সেই ডিবেটের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তুমি দেখবে যে জেনারেলি দার্জিলিং পৌঁছানোর রাস্তাটাতে, ঠিক ঢোকার আগের মুখটাতে পর্যন্ত, রাস্তা ডান দিক বাঁ দিক মিলিয়ে একটা পুরো একটা শ্যাবি, একটা লুক, সঙ্গে জ্যাম এবং একটা শ্যাবি লুক। ঠিক আছে, এইটা যদি তুমি আজকে পরিচ্ছন্ন করে তোলো, তাহলে তুমি যে পরিমাণ টুরিস্ট অ্যাট্রাক্ট করতে পারবে। তার ফলে তাছাড়া আছে ডুয়ার্স আছে হিউজ, সেখানে আজকে যে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, তো গভর্নমেন্ট নিজে বলেছে যে হেরিটেজ ট্যুরিজমের কথা করার কথা।
তো এইটা একটা আছে। আর তুমি দেখো যে সুন্দরবন তো আনট্যাপড এখনো পর্যন্ত। আজকে কেরালায় ব্যাকওয়াটারে যে কে ঘিরে যে ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, আমরা তো সুন্দরবনে তৈরি করতে পারিনি। এবং সেখানে অনেক কিছু করার আছে। প্রথম কথা হচ্ছে যে সুন্দরবন পর্যন্ত রাস্তা আছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা চওড়া করতে হবে, সেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। কোথাও নদী পথের একটু আরো ঠিক আছে, তো ওখানে আরো বেশি করে মানে টুরিস্টকে নিয়ে যাওয়া, তাদের রাখার ব্যবস্থা, এই সব কিছু আছে। আবার একই সঙ্গে ওখানে পরিবেশ যাতে নষ্ট না হয় সেটাকেও মাথায় রাখতে হবে। তো এইটাও প্ল্যান আছে, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে ট্যুরিজম পোটেনশিয়াল আছে বহু স্টেটে সেটা নেই। এইটাকে যদি আজকে এক্সপ্লোর করা যায়, এগেইন আলটিমেটলি ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে বাড়ানো এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তুমি দেখবে যে মানে অন্য রাজ্যে গিয়েও তুমি দেখবে যে পশ্চিমবঙ্গের ছেলেরা ওখানে গিয়ে ধরো সেই হোটেলে বা ওখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ঠিক আছে। তো ফলে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, তাদের দক্ষতা আছে, তাদের ফিরিয়ে আনো, তারাই পশ্চিমবঙ্গে এগুলো চালাবে। ধরো দীঘা মন্দারমণিতেও যে তোমার ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাও তো স্ট্রাকচার নয়। সেখানে পরিবেশের যে নিয়ম কানুনকে জলাঞ্জলি দিয়ে তোয়াক্কা করা হয়নি। 500 মিটারের মধ্যে, সমুদ্র থেকে 500 মিটারের মধ্যেই হাসপাতাল হোটেল গজিয়ে উঠেছে। তো এইগুলোকে যদি স্ট্রাকচার করা যায়, এখানে যদি রাস্তা ঠিকঠাক বানানো যায়, তাহলে আরো বেশি টুরিস্ট অ্যাট্রাক্ট হবে। অন্য রাজ্যের মানুষ আসবে, বিদেশি টুরিস্ট আসবে। এবং দেখো সব শ্রেণীর যদি হয়, আমি এমনিতে আমাদের নতুন পর্যটন মন্ত্রীর একটা কথা শুনছিলাম, ভালো লাগলো, শঙ্কর ঘোষের, যে আমরা ট্যুরিজমটাকে এমনভাবে করতে চাই যাতে সর্বস্তরের মানুষ, মানে একদম নিম্নবিত্ত থেকে শুরু করে প্রত্যেকের কাছে যেন সেই সুযোগটা তৈরি হয়। সেটা আমার মনে হয় কোথাও সেই স্পেসটা বা সেই সুযোগ পরিধিটা অনেকটা হয়তো বাড়তে পারে, যে সবার জন্য এই ট্যুরিজম বিষয়টা কোথাও হতে পারে হয়তো। তো যা হোক, আমাদের এরকমভাবে যদি এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক আরও যত বেশি সংখ্যক এগিয়ে আসবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটা বিশদে আলোচনা করলাম যে কি কি সম্ভাবনা তৈরি হতে পারে আগামী দিনে, এবং সেই সম্ভাবনা তৈরি হলে রাজ্যবাসীরই ভালো, রাজ্যের ছেলেমেয়েরাও চাকরি পাবে, কর্মসংস্থান খুব ছোট ছোট জায়গা থেকে শুরু হবে, তার সুযোগ বৃদ্ধি পাবে, আমাদের ছেলেমেয়েরা বাইরে থেকে আবার ফিরে আসতে পারবে এখানে চাকরি বাকরি করার জন্য। তার জন্য একটা পরিকল্পনার জায়গায় রয়েছে, একটা একই সুতোয় বেঁধে একটা সামগ্রিক পরিকল্পনার একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনই বলবে এটা কতটা সফলভাবে করা যায় বাংলার স্বার্থে, সেটাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের এই নতুন সরকার। আজ এই পর্যন্তই। সমস্ত খবর দেখার জন্য, সব খবর সবার আগে দেখার জন্য, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।